আজ থেকে প্রায় ১৩ বছর আগের ঘটনা। সময়টা ছিল ২০১১ সালের ১১ই মার্চ সকালবেলা। হঠাৎ করে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানের পূর্ব উপকূলে, যার ফলে সৃষ্টি হয় ভয়াবহ এক সুনামির। আর এই সুনামির পানি যখন ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে, ঠিক তখনই সূত্রপাত ঘটে পৃথিবীর সবচাইতে ভয়াবহ, নির্মম এবং মর্মান্তিক বিপর্যয়ের। বলছিলাম ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া সেই ভয়াবহ নিউক্লিয়ার বিস্ফোরণের কথা, যেটা ইতিহাসের পাতায় আজও সবচাইতে নির্মমতম বিপর্যয় হিসেবে পরিচিত, যার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল জাপানের ফুকুশিমা নামে সম্পূর্ণ একটি শহর। এই বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে পুরো শহরে ছড়িয়ে পড়েছিল রেডিয়েশনের মতো বিষাক্ত বাতাস। আর সেই সময় সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেটার কারণে ধ্বংস হয়ে যেতে পারত পুরো জাপান। কিন্তু সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত শ্রমিকেরা কাজ করত, তারা সেই সময় তাদের দেশ এবং পুরো দেশের মানুষকে বাঁচানোর জন্য এমনভাবে নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, যেটা ইতিহাসের পাতায় আজও স্মরণীয় হয়ে আছে। তাদের মধ্যে ছিল বীরত্ব এবং সাহসিকতা। তারা তাদের মন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলেছিল মৃত্যুর ভয়। তবে তারা তাদের এই বীরত্ব আর সাহসিকতা দিয়ে দেশ এবং দেশের মানুষদেরকে তো বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু তার বিনিময়ে বিসর্জন দিতে হয়েছিল তাদের নিজেদের জীবন। তাদের আত্মত্যাগের এই নির্মম ঘটনা কাঁদিয়েছিল পুরো বিশ্বকে। আর আজকের ভিডিওতে আমরা এই নির্মম সত্য ঘটনা সম্পর্কেই জানব। সেদিন সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতর তাদের সঙ্গে কি কি ঘটেছিল, আর কিভাবেই বা তারা বাঁচিয়েছিল নিজের দেশ এবং দেশের মানুষকে, সেটাই আমরা জানব ২০২০ সালে রিলিজ হওয়া মুভি ফুকুশিমা 50 এর গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ইতিহাসের এক নির্মম সত্য ঘটনা থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই। পাওয়ার প্ল্যান্ট আসলে এমন একটি প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি যেখানে যান্ত্রিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই ফ্যাক্টরিতে প্রায় কয়েক শত শ্রমিক কর্মরত রয়েছেন। তো প্রতিদিনের মতো শ্রমিকেরা আজকেও তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে বিশাল বড় এক ভূমিকম্প চলে আসে। কারণ ভূমিকম্প ছিল সেখানকার খুবই স্বাভাবিক একটি বিষয়, তাই সেখানকার মানুষ ভূমিকম্পে খুব একটা ভয় পায় না। তবে আজকে এত বেশি জোরে ভূমিকম্প হচ্ছিল যেটা এর আগে কখনো তারা অনুভব করতে পারেনি। তাই সমস্ত জায়গাতে একদম হইচই শুরু হয়ে যায়। সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল। এবার আমরা ফ্যাক্টরির সুপারভাইজার তোসিওকে দেখতে পাই। তোসিও এখানে সবাইকে নির্দেশনা দিতে থাকে। সে সবাইকে আতঙ্কিত না হয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর মুহূর্তের মধ্যে সবাই ফ্যাক্টরি থেকে বের হতে থাকে। এদিকে ফ্যাক্টরির রিয়েক্টরে লোহার রড নামিয়ে দেয়া হয়, যাতে করে এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। এবার দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প থেমে যায়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাদের মধ্যে একদল লোক ফ্যাক্টরির ভেতরে চেক করতে যায় যে ভেতরে কেউ আবার আটকা পড়েছে কিনা, অথবা কেউ আহত হয়েছে কিনা। অন্যদিকে আরেক দল লোক গিয়ে ফ্যাক্টরির সিস্টেম চেক করতে থাকে যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। কিন্তু ঠিক এমন সময় সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানকার ইমার্জেন্সি কুলিং সিস্টেম চালু হয়। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরির জন্য ইমার্জেন্সি কুলিং সিস্টেম খুবই জরুরি, কারণ এই কুলিং সিস্টেমের জন্যই পাওয়ার প্ল্যান্ট ঠান্ডা থাকে। আর যদি কুলিং সিস্টেমে কোনো সমস্যা হয়, তাহলে পাওয়ার প্ল্যান্ট অতিরিক্ত গরম হয়ে সেখানে বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে তাদের সুপারভাইজার তোসিও এসব বিষয় নিয়ে ব্যস্ত ছিল। আর ঠিক এমন সময় তার কাছে একটি কল আসে। কলটি করেছিল ফ্যাক্টরির চিফ ইয়োশিদা। ইয়োশিদা এখানে তোসিওকে জানায় যে খুব শীঘ্রই নাকি বড়সড় একটি সুনামি আসতে চলেছে, তাই এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। একথা শুনে তোসিও কিছুটা চিন্তায় পড়ে যায়। কিন্তু তার সহকর্মীরা বলে যে তারা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10 মিটার উচ্চতায় রয়েছে। এর আগে তো এমন কতই সুনামি হয়েছে, এদিকে তাদের কোনো ক্ষতি হয়েছিল, তাই তারা নিশ্চিন্তে তাদের কাজ করতে পারে। যেহেতু তাদের ফ্যাক্টরিটি সমুদ্রের উপরে ছিল, তাই সমুদ্রের কিনারায় যে সমস্ত শ্রমিকেরা কাজ করছিল তাদের সবাইকে নিরাপদ দূরত্বে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়। এখন শ্রমিকেরা যখন সুনামির পরিস্থিতি চেক করতে যায়, তখন তারা দেখতে পায় সমুদ্রের মধ্যে বিশাল বড় সুনামি শুরু হয়ে গিয়েছে। আর এই সুনামির কারণে সমুদ্রের বিশাল বড় এক ঢেউ তাদের ফ্যাক্টরির দিকেই ধেয়ে আসছে। শ্রমিকেরা এতে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, কারণ এই ঢেউটি এতটাই উচ্চতায় ছিল যেটা মুহূর্তের মধ্যেই তাদের ফ্যাক্টরিতে আছড়ে পড়তে পারে। তাই শ্রমিকেরা তখন দৌড়দৌড়ি শুরু করে দেয়। দুজন শ্রমিক তো ফ্যাক্টরিতে সবাইকে এই বিষয়টি জানাতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সমুদ্রের বিশাল সেই ঢেউ তাদের ফ্যাক্টরিতে আছড়ে পড়ে। এতে সেখানে থাকা সমস্ত কিছুই তছনছ হয়ে যেতে থাকে। বাহিরে যেই সমস্ত গাড়ি রাখা ছিল সেগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে চলে যায়। ফ্যাক্টরির ভেতরেও অনেক শক্তিশালী পানির স্রোত ঢুকে যেতে শুরু করে, যার ফলে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির ইলেকট্রিসিটি চলে যায়।
এতে ফ্যাক্টরির ভেতরে থাকা সকলেই একদম আতঙ্কিত হয়ে যায়। সুপারভাইজার তোসিও এখানে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোনোমতে হেড অফিসে চিফ ইয়োশিদার কাছে কল দেয়। তোসিও বলে যে তাদের ফ্যাক্টরিতে আর্টিকেল 10 অনেক বিপদের মধ্যে রয়েছে। তাদের পুরো ফ্যাক্টরির বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। বিশেষ করে আর্টিকেল 10 হল চরম বিপদের মধ্যে রয়েছে। তাই তাদেরকে নিউক্লিয়ার ইমার্জেন্সির পদক্ষেপ নিতে হবে। ইয়োশিদা দ্রুত তখন তার সমস্ত সহকর্মীদেরকে ফুকুশিমা শহরের নিউক্লিয়ার ইমার্জেন্সির কথা বলে। এতে মুহূর্তে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে জাপানের টোকিও বিদ্যুৎ সংযোগ কোম্পানিতেও খবর চলে যায়। তারা তখন এটা দেখার চেষ্টা করে যে ফুকুশিমা নিউক্লিয়ার ফ্যাক্টরিতে কেন বিদ্যুৎ সংযোগ নেই। অন্যদিকে তোসিওর কাছে দুজন লোক ছুটে আসে। তাদের সম্পূর্ণ শরীর এখানে ভেজা ছিল। তো এখানে তারা হাঁপাতে হাঁপাতে জানায় যে বাহিরে ভয়াবহ রকমের সুনামি শুরু হয়ে গিয়েছে। এমনকি ফ্যাক্টরির ভেতরেও সমুদ্রের পানি প্রবেশ করতে শুরু করেছে। আর অলরেডি ফ্যাক্টরির অনেকটাই অংশ পানি নিচে চলে গিয়েছে। একথা শুনে তোসিও এবং তার টিম অনেক ভয় পেয়ে যায়। আর তারা এটাও বুঝে যায় যে তাদের ফ্যাক্টরিতে কেন বিদ্যুৎ সংযোগ নেই। এদিকে হেড অফিসে এখানকার সুনামির খবরও পৌঁছে যায়। ইয়োশিদা তখন তাদের দমকল বাহিনীর ট্রাক রেডি করতে বলে। কারণ যেহেতু সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছে, তাই যে কোনো সময় রিয়েক্টর গরম হয়ে ব্লাস্ট হতে পারে। এই কারণে সে দমকল বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে, যাতে করে সময় মতো রিয়েক্টর ঠান্ডা করা যায়। কিন্তু এখানে খবর আসে যে দমকল বাহিনীর 3টি ট্রাকের মধ্যে 2টো ট্রাকে সুনামির কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর একটি ট্রাকের পানি দিয়ে তেমন কিছুই হবে না। এদিকে তোসিও তার দলকে নির্দেশনা দিতে থাকে যে কিভাবে তারা ফ্যাক্টরির রিয়েক্টর চেক করতে যাবে। এরপর দেখা যায় বিদ্যুতের অভাবে রিয়েক্টর অনেক বেশি গরম হয়ে গিয়েছে। কারণ এখানে কুলিং প্রসেস পুরোপুরিভাবে বন্ধ ছিল। এখন কোনোভাবেই রিয়েক্টরটিকে ঠান্ডা করা যাচ্ছে না। আর রিয়েক্টর যদি এভাবেই গরম হতে থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এখানে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটবে, যার ফলে এখানে রেডিয়েশন শুরু হয়ে যাবে। আর রেডিয়েশন এতটাই ভয়াবহ হতে পারে যে এই পুরো শহরটি বিষাক্ত গ্যাস দিয়ে ভরে যাবে। আর এই গ্যাস যেই মানুষের শরীরের ভেতর প্রবেশ করবে, সেই বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গেই মারা যাবে। চারিদিকে ছড়িয়ে পড়বে মৃত্যুর মিছিল। তাই ফ্যাক্টরির সবাই অনেক আতঙ্কিত হয়ে যায়। এখন তাদের প্রধান কাজ হলো রিয়েক্টরে পানি দিয়ে রিয়েক্টরটিকে ঠান্ডা রাখা। তাই তারা তখন এ কাজের জন্যই প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে গভর্নমেন্টের পক্ষ থেকে জরুরি একটি মিটিং বসে। জাপানের প্রধানমন্ত্রী এখানে ইয়োশিদাকে ডাকে, যে কিনা ছিল নিউক্লিয়ার সিকিউরিটি চিফ। সে এখানে তার সঙ্গে অনেক রাগারাগি করে। তবে এখন এসব বিষয় নিয়ে তর্ক করার মোটেও সময় ছিল না। তাই সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেওয়া হয় আমেরিকায়। আমেরিকার জাপান দূতাবাস এই নিয়ে চিন্তিত, কারণ দুর্ঘটনা ঘটলে জাপানে থাকা আমেরিকান নাগরিকরাও বিপদে পড়বে। এদিকে পাওয়ার প্ল্যান্টে তোসিওর পাঠানো কয়েকজন লোক ফ্যাক্টরির ভেতরে যায়। তারা সোজা ফ্যাক্টরির ইউনিট 1-এ চলে আসে। তবে এখানে এসে তারা একদম অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে এখানকার বাতাসে অনেক বেশি রেডিয়েশন, যার মাত্রা ছিল প্রায় 1.2%। তারা তখন দ্রুত পানির ভাল্ব খুলে রিয়েক্টরে পানি পাঠায় এবং তাড়াতাড়ি করে সেখান থেকে ফিরেও আসে। এরপর সেখানে থাকা রেডিয়েশনের কথা তোসিওকে জানানো হলে তোসিও এই খবরটি সঙ্গে সঙ্গে হেড অফিসে পৌঁছে দেয়। তারা কেউই বুঝতে পারছিল না যে রেডিয়েশন এত বেশি কিভাবে বেড়ে গেল। এখন এমন ভয়াবহ পরিস্থিতি তারা কিভাবে মোকাবেলা করবে, সেটা নিয়ে তারা সবাই সিদ্ধান্তহীনতায় ভুগছিল। এতে তাদের সকলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট একটি সংবাদ সম্মেলন ডেকে সেখানে ফুকুশিমায় ঘটা ঘটনা আর নিউক্লিয়ার ইমার্জেন্সির কথা বলে। এমনকি সে সেখানকার মানুষদেরকে সাবধান থাকতে বলে, কারণ রেডিয়েশনের ফলে এখন পুরো শহর ঝুঁকিতে রয়েছে। এখন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই খবরটি পৌঁছে যায় তোসিওর পরিবারের কাছে। তোসিওর পরিবারে আছে তার বৃদ্ধ বাবা, তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা। তোসিওর মেয়ে এখানে এই খবরটি শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তার স্ত্রী তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে যে তার বাবা বহুদিন ধরেই সেখানে কাজ করছে, সে নিশ্চয়ই সাবধানে থাকবে, তার কিছুই হবে না। অন্যদিকে আমরা ফুকুশিমা শহরটিকে দেখতে পাই, যেখানে সেই পাওয়ার প্ল্যান্টে রয়েছে। শহরের মানুষের নিরাপত্তার জন্য শহরের সমস্ত মানুষদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে তোসিও এবং তার দল ফ্যাক্টরিতে কোনোমতে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তারা বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য এখানে গাড়ির ব্যাটারি ব্যবহার করে। এই ব্যাটারির সাহায্যে তারা বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় যে রিয়েক্টরের প্রেসার প্রায় 600-এর উপরে চলে গিয়েছে, যেখানে স্বাভাবিকভাবে প্রেসার থাকে মাত্র 427 কিলো প্যাসকেল। অর্থাৎ এখন এর প্রেসার রয়েছে প্রায় 1.5 গুণ বেশি। আর এই প্রেসারে রিয়েক্টর যে কোনো সময় ফাটতে পারে। তোসিও এই খবরটি চিফ ইয়োশিদাকে জানায়। ইয়োশিদা তখন জিজ্ঞেস করে, আপনি প্রথমে আমাকে এটা বলুন তো যে রিয়েক্টর আর কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে। তোসিও বলে, হয়তো আগামীকাল সকাল পর্যন্ত। তোসিও এবং ইয়োশিদা দুজনেই বুঝতে পারে যে তাদের হাতে এখন একমাত্র উপায় ভেন্টিলেশন,
যা চাপ কমাতে সাহায্য করবে। তবে বিদ্যুৎ ছাড়া ভেন্টিলেশনের কাজ খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের মধ্য থেকে কাউকে না কাউকে এই ঝুঁকিপূর্ণ কাজটি করতেই হবে, তা না হলে শত শত মানুষের মৃত্যু হবে। ইয়োশিদা তখন তোশিওকে বলে যে যেভাবেই হোক তাকে এখন ভেন্টিলেশনের কাজটি করতে হবে। এরপর তোশিও তার পুরো টিমকে সামনে ডেকে ভেন্টিলেশনের কথা বলে, আর সে তাদের সবাইকে জানায় যে যেখানে গিয়ে ভেন্টিলেশনের কাজটি কমপ্লিট করতে হবে সেই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এমনকি বিদ্যুৎ না থাকায় জায়গাটি পুরোপুরিভাবে অন্ধকার, আর সেখানে যাওয়ার পর যে কোনো কিছুই ঘটতে পারে। যে সেখানে যাবে সে আর ফিরে নাও আসতে পারে। এসব কথা জানিয়ে সে সবাইকে বলে, আমি তোমাদের কাউকে সেই ঝুঁকিপূর্ণ জায়গাতে যাওয়ার জন্য জোর করব না, কিন্তু যদি কেউ স্বেচ্ছায় সেই জায়গাতে গিয়ে কাজটি কমপ্লিট করতে চাও তাহলে হাত তুলতে পারো। কিন্তু সেখানে থাকা কেউই হাত ওঠায় না, অর্থাৎ তারা কেউই যেতে চায় না, কারণ তাদের প্রত্যেকেরই তো পরিবার আছে, প্রত্যেকেরই জীবনের মায়া আছে। তাই তোশিও তখন বলে যে সে নিজেই সেখানে যেতে চায়, কারণ তার একটি জীবনের বিনিময়ে যদি শত শত মানুষের প্রাণ বেঁচে যায় তাহলে সেই কাজ থেকে সে কখনোই পিছু সরে যাবে না। তবে সেই কাজটি হয়তো সে একা কমপ্লিট করতে পারবে না, তার একজন সঙ্গীর প্রয়োজন। তাই আর কেউ কি তার সাথে যেতে চায়? তোশিওর কথা শুনে এবার অনেকেই যেতে রাজি হয়, কিন্তু সেখানে থাকা একজন বলে যে তোশিও যেন সেখানে না যায়, কারণ তোশিও হচ্ছে তাদের লিডার। সে চলে গেলে তার যদি কিছু হয়ে যায় তাহলে তাদেরকে নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকবে না, তাই প্রয়োজনে তারা সেখানে যাবে। এরপর সবাই সেখানে যেতে রাজি হলে তোশিও অনেক খুশি হয়, আর সে তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানায়। সে তখন দুজন করে 3টি 6 জনের দল তৈরি করে। এরপর তারা সবাই মিলে তাদের সম্পূর্ণ পরিকল্পনা করে, আর কাকে কি দায়িত্ব পালন করতে হবে তা নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। এখন দেখতে দেখতে এই ভূমিকম্পের প্রায় 14 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টের আশেপাশে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যতগুলো মানুষ ছিল তাদের সবাইকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সেখানকার অধিবাসীরা জিজ্ঞেস করতে থাকে যে ফ্যাক্টরিতে আসলে কি হয়েছে, কিন্তু কেউ তাদের প্রশ্নে তেমন কোনো উত্তর পায় না, কারণ এটা জানাজানি হয়ে গেলে পলিটিক্যাল কিছু ঝামেলা রয়েছে। অন্যদিকে আমরা তোশিওর পরিবারকে দেখতে পাই। তোশিওর পরিবারকেও তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে হেড অফিসে ইয়োশিদা খবর পায় যে প্রেসিডেন্ট দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে যাচ্ছে। ইয়োশিদা তখন বলে যে তারা সবাই এখন অনেক ব্যস্ত, প্রেসিডেন্টের কোনো প্রোটোকল মানার মতো সময় এখন তাদের হাতে নেই। কিন্তু ইয়োশিদাকে জানানো হয় যে প্রেসিডেন্ট সেখানে যাবে। ইয়োশিদা এখানে কোনো মতে তার রাগ নিয়ন্ত্রণ করে বলে তাহলে প্রেসিডেন্টকে যেন এটা জানিয়ে দেয়া হয় যে তিনি যেন তার সাথে করে যথেষ্ট পরিমাণ গ্যাস মাস্ক নিয়ে আসেন। কিন্তু ইয়োশিদা তখন জানতে পারে যে প্রেসিডেন্ট অলরেডি বেরিয়ে গিয়েছেন, তাই তার এখন কোনো মাস্ক নেয়ার সুযোগ নেই। মাস্কের ব্যবস্থা তাদেরকেই করে দিতে হবে। ইয়োশিদা তখন রেগে গিয়ে বলে, কিন্তু মাস্কগুলো তো শুধুমাত্র কর্মীদের জন্য, তাদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে, তারা শহরটিকে বাঁচানোর জন্য লড়াই করছে, কিন্তু তারা কিভাবে সার্ভাইভ করবে সেটা কি আপনারা ভেবে দেখেছেন, নাকি প্রেসিডেন্টই সবকিছু? এরপর ইয়োশিদাকে বলা হয় যে প্রেসিডেন্ট যাওয়ার পরে ভেন্টিলেশনের কাজ শুরু করতে, কিন্তু ইয়োশিদা এতে প্রচণ্ড রেগে যায়, কারণ তাদের হাতে অপেক্ষা করার মতো কোনো সময় ছিল না। কিন্তু এখন যেহেতু প্রেসিডেন্টের পক্ষ থেকেই নির্দেশনা এসেছে, তাই বাধ্য হয়ে তাকে এসব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এদিকে দেখা যায় ফায়ার সার্ভিসের ফায়ার ট্রাক ফুকুশিমা শহরে গেলেও সেটাকে ভেতরে ঢুকতে দেয়া হয় না, কারণ এখন এই এরিয়াতে প্রেসিডেন্ট আসতে চলেছে। তাই প্রেসিডেন্ট আসার আগ পর্যন্ত তাদের সবাইকে অপেক্ষা করতে বলা হয়। যদিও ফায়ার ফাইটারদের লিডার এখানে অপেক্ষা করতে চাইছিল না, কিন্তু তারপরও বাধ্য হয়ে তাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়। এবার সেখানে প্রেসিডেন্ট পৌঁছলে তাকে নিরাপত্তার পোশাক পরতে বলা হয়, কিন্তু প্রেসিডেন্ট এখানে বলে যে সে সকলের মতো সাধারণ কোনো পোশাক পরবে না, তার জন্য স্পেশাল কিছু নেই। এসব বলে সে নিরাপত্তার কোনো পোশাক না পরেই ভেতরে চলে যায়। এরপর হেড অফিসে এসে এসে ইয়োশিদার সঙ্গে রাগারাগি শুরু করে। সে সবকিছু জানা সত্ত্বেও তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। তবে ইয়োশিদা তখন অনেক ধৈর্যের সাথে তাকে সবকিছু আবারও বুঝিয়ে বলে যে পাওয়ার প্ল্যান্টে আসলে কোন জায়গায় কি কি প্রবলেম রয়েছে, আর দ্রুত এই সমস্যাগুলোকে সমাধান না করলে খুব শীঘ্রই তাদের এই ফুকুশিমা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হবে। এবার প্রেসিডেন্ট ইয়োশিদাকে জিজ্ঞাসা করে যে ভেন্টিলেশনের ব্যাপারে তারা কি করছে। ইয়োশিদা তখন বলে যে তারা একটি সুইসাইড মিশন পরিকল্পনা করেছে। একথা শুনে প্রধানমন্ত্রী একদম অবাক হয়ে যায়। সে তখন বলে, সুইসাইড মিশন? এটা আবার কেমন মিশন? ইয়োশিদা তখন তোশিওর পরিকল্পনা করা সেই মিশনটির ব্যাপারে প্রেসিডেন্টকে খুলে বলে। এরপর দেখা যায় ইয়োশিদা তোশিওকে ফোন করে, আর সে তোশিওকে দ্রুত ভেন্টিলেশনের কাজ শুরু করে দিতে বলে। তোশিওর টিমের ওমরি এবং ইগাওয়া নামের দুজন বয়স্ক কর্মী রয়েছে, আর তারাই মূলত ভেন্টিলেশনের কাজটি করতে চায়, কারণ যেহেতু তাদের অনেক বয়স হয়ে গিয়েছে তাই তারা নিজে থেকে এই কাজটি তাদের দায়িত্বে নিতে চাইছিল।
এরপর ওমরি এবং ইগাওয়া দুজনই রিয়েক্টরের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু এই অক্সিজেন তারা শুধুমাত্র ২০ মিনিট পর্যন্তই ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই ২০ মিনিটের মধ্যেই তাদেরকে সম্পূর্ণ কাজ সেরে চলে আসতে হবে। তাই তারা খুব দ্রুত সেখানে চলে যায়। সবকিছু ঠিকঠাক আছে দেখে তখন তারা তাদের কাজ শুরু করে দেয়। তাদের কাজটি ছিল ভাল্ব খোলার কাজ। তারা যখনই এখানকার ভাল্ব খুলে দেবে তখন বাকি কর্মীরা এখানে পানি পাঠাবে। এদিকে তারা ফায়ার সার্ভিসের সমস্ত ট্রাকগুলোকেও প্রস্তুত করে ফেলেছিল। তারা এখানে ফায়ার সার্ভিসের ট্রাকের মাধ্যমে নল দিয়ে প্ল্যান্টের ভেতরে পানি পাঠায়। এখানে দেখা যায় ভেতরে সবকিছুই বেশ গরম, রেডিয়েশনের মাত্রা ২০-এর চাইতেও বেশি। তাই এখানে আস্তে আস্তে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তারা দুজনই অনেক কষ্ট করে ভাল্বটিকে খুলতে থাকে। তবে তারা দুজন মিলে শুধুমাত্র ২৫% ভাল্বই খুলতে পারে। এরপর সেই জায়গা দিয়েই পানি রিয়েক্টরের ভেতরে ঢুকতে শুরু করে। অন্যদিকে তোসিও দুজনের কার্যক্রম পরীক্ষা করছিল। এভাবেই দেখতে দেখতে ২০ মিনিট পার হয়ে যায়, কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরেও তারা কেউই ফিরে আসছিল না। তোসিও এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তখন নিজেই রওনা দেয় তাদেরকে খোঁজার জন্য, কিন্তু এখানে সবাই তাকে থামানোর চেষ্টা করে আর বলে যে সেফটি স্যুট ছাড়া সেখানে যাওয়াটা বোকামি হবে। কিন্তু ততক্ষণে তোসিওকে আর সেখানে যেতেও হয় না, কারণ সৌভাগ্যবশত তারা দুজন বেঁচে ফিরে এসেছে। তারা তখন জানায় যে তারা দুজন মিলে ২৫% ভাল্ব খুলতে সক্ষম হয়েছে। একথা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই তাদেরকে তাদের এই সাহসিকতার জন্য অভিনন্দন জানায়। এরপর তাদের সেফটি স্যুট চেক করে দেখা যায় যে একজনের স্যুটে রেডিয়েশন ২৫% এবং অন্যজনের স্যুটে ২০%। এতে তারা সবাই একদম চমকে ওঠে, কারণ মাত্র ২০ মিনিটে এত বেশি রেডিয়েশন তো থাকার কথা না। এবার হেড অফিসে বিষয়টি জানানো হলে হেড অফিস থেকে বলা হয় দ্বিতীয় টিম পাঠাতে। আর দ্বিতীয় টিমে রয়েছে ইয়ানু এবং কুডো নামের দুজন ব্যক্তি। তারা দুজন তখন সেখানে চলে যায়, আর তারা সেখানে গিয়ে একদম অবাক হয়ে যায়, কারণ এখানকার বাতাসে অনেক বেশি রেডিয়েশন। কিন্তু তারপরও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তবে জায়গাটা এত বেশি গরম ছিল যে তাদের পায়ের জুতোগুলো মেঝের সাথে লেগে যাচ্ছে, কিন্তু তাদেরকে তো তাদের কাজ করতেই হবে। এরপর দেখা যায় প্রচণ্ড গরমে তারা আর সেখানে টিকতেই পারছিল না, তাই ব্যর্থ হয়ে তারা সেখান থেকে ফিরে আসে। এখানে দেখা যায় দুজনের অবস্থাই বেশ খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তারা ফিরে এসে অনেক আফসোস করতে থাকে, কারণ তাদের কাজটি অপূর্ণ রয়ে গিয়েছে। তাই তারা দুজন আবার সেখানে যেতে চায়, কিন্তু তাদের শরীরের অবস্থা দেখে তোসিও আর তাদেরকে সেখানে যেতে দেয় না। এবার তাদের স্যুটের রেডিয়েশন পরীক্ষা করে দেখা যায় যে রেডিয়েশন প্রায় ১০০-এর কাছাকাছি, যা ছিল ইমার্জেন্সি লিমিট। এখন যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। এরপর হেড অফিসে ইয়োশিদা যখন এই খবরটি শোনে যে দ্বিতীয় দল তাদের কাজটি করতে ব্যর্থ হয়েছে, সে তখন অন্য কোনো উপায়ে ভাল্ব খোলার চেষ্টা করতে বলে। ইয়োশিদা বলে, আমি এখান থেকে বাতাস পাস করছি, তোমরা কোনো মতে বাতাসটিকে ভাল্ব পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, যাতে বাতাসের প্রেসারে ভাল্বটি খুলে যায়। যদিও এতে সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু তাদেরকে অন্তত চেষ্টা করতে হবে। এ সময় তাকুমি নামের একজন তোসিওর কাছে এসে বলে যে সে এবার ভেতরে যেতে চায়। ইউনিট্যাকে সে প্রায় ১০ বছর কাজ করেছে, তাই ভাল্ব সম্পর্কে সে খুব ভালোভাবেই জানে। এমনকি তার এই বিষয়ে ট্রেনিংও আছে। সে অন্তত একবার চেষ্টা করে দেখতে চায়, কিন্তু কেউ এখানে তাকুমিকে যেতে দিতে চায় না, কারণ রিয়েক্টর এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু তারপরও তাকুমি বারবার সবার কাছে অনুরোধ করে, তাই শেষ পর্যন্ত তোসিও রাজি হয়। এরপর তাকুমিকে সেফটি স্যুট পরে তৈরি হতে বলা হয়। অন্যদিকে আমরা তোসিও এবং তাকুমির ওয়াইফদেরকে দেখতে পাই। নিজেদের স্বামীদের সাথে তারা ফোনে কিছুতেই যোগাযোগ করতে পারছিল না, তাই তারা তাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। তবে শুধুমাত্র তারাই নয়, বরং আশ্রয় কেন্দ্রে সবাই অনেক চিন্তিত। এর মধ্যেই নিউজ পেপারে তারা দেখতে পায় যে ফুকুশিমা শহরে যেই সুনামিটি হয়েছে সেটার উচ্চতা ছিল প্রায় ৪৪ মিটার। অন্যদিকে আবার তোসিওর কাছে একটি ফোন আসে। একজন কর্মী এখানে তোসিওকে জানায় যে পাওয়ার প্ল্যান্টে চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তোসিও সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় আর বলে তাকুমি এবং প্ল্যান্টের বাকিদের থামাতে, যাতে করে তারা সেখানে না যায়। এখনই এই মিশন বন্ধ করতে হবে, কারণ ইউনিট ১-এর ভেতরে ভয়ানক কিছু হচ্ছে। তা না হলে চিমনি দিয়ে ধোঁয়া বের হওয়া সম্ভবই নয়। ওমরি তখন বলে তার অনেক দুশ্চিন্তা হচ্ছে যে এই ধোঁয়ার সাথে আবার ভেতরে রেডিয়েশন বাহিরে না ছড়িয়ে পড়ে। রেডিয়েশনের কথা শুনে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের প্রত্যেকেরই পরিবারই শহরের কোনো না কোনো জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার হেড অফিস থেকে ইয়োশিদা ফোন করে বলে যে কম্প্রেসারের মাধ্যমে আবারও চেষ্টা চালাতে, কিন্তু তোসিও এবার এই কথা শুনে রেগে যায় আর বলে এখানে তারা সবাই মৃত্যু ঝুঁকিতে রয়েছে। কিন্তু তারপরে ইয়োশিদা কেন নিজে থেকেই কোনো ব্যবস্থা নিচ্ছে না? ইয়োশিদা কেন তাদেরকে নিয়ে ভাবছে না? সে সব কাজ শুধু তাকেই কেন করতে বলছে? এসব কথা শুনে ইয়োশিদা রেগে গিয়ে ফোন কেটে দেয়। আসলে পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাদের কারো মাথায় কাজ করছে না।
তারা বুঝতে পারছে না যে এখন তাদের কি করা উচিত। তোসিও এবং তার টিমের সবাই মিলে চিন্তা করতে থাকে যে কি করা যায়। এদিকে ইতোমধ্যে তারা সবাই বুঝতে পেরেছিল যে রিয়েক্টরের ভেতরে ভয়ানক কিছু হচ্ছে, কারণ রিয়েক্টরের মেল ডাউন হতে শুরু করেছে। এরপর কর্মীরা তখন দুটো দলে বিভক্ত হয়ে যায়। একটি দলের সিদ্ধান্ত ছিল যে তাদের সবারই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ তারা এখানে থেকেও কিছুই করতে পারবে না। আর অন্য দলের সিদ্ধান্ত ছিল যে যতটা সম্ভব তাদেরকে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করা উচিত, কারণ যদি তারা এটা না করে তাহলে রেডিয়েশনের কারণে শহরে সবাইকেই মরতে হবে। আশ্রয় কেন্দ্রে তো শুধুমাত্র নিয়ে যাওয়া হয়েছে আশেপাশে থাকা কিছু পরিবারকে, যাদের বাড়ি ফ্যাক্টরির অনেক কাছাকাছি অবস্থিত। কিন্তু যদি রেডিয়েশন ছড়িয়ে পড়ে তাহলে তো এটা পুরো শহরে ছড়িয়ে পড়বে, এমনকি এই শহর ছাড়িয়েও অন্য শহরে চলে যেতে পারে। এই রেডিয়েশন এতটাই ভয়াবহ যে মানুষ পালিয়ে যাওয়ার মতো সময়টুকু পাবে না, তার আগেই তারা মারা যাবে। এখানে দুই পক্ষই নিজেদের যুক্তি দিতে থাকে, আর তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তোসিও তাদেরকে কোনো মতে থামায়। এই শহরের সব বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র এই আশায় যে তারাই সবকিছু ঠিক করে নেবে, অর্থাৎ সবাই তাদের উপর ভরসা করে আছে। এরপর তোসিও বলে যে তার এই শহরেই জন্ম হয়েছে আর এই শহর জুড়ে এসে বেড়ে উঠেছে, তাই এই শহরটিকে বাঁচানো তার নৈতিক দায়িত্ব। তাই তাদের সবাইকে এখানে মিলে কাজ করতে হবে। সবাই মিলেমিশে না থাকলে তারা এই ফ্যাক্টরি আর শহরকে বাঁচাতে পারবে না। এরপর তোসিও বলে ইয়োশিদা যাই বলুক না কেন, তারা এসব কিছু ঠিক করার পরে সে নিজ দায়িত্বে তাদের সবাইকে এখান থেকে বের করবে। এই বলে সে মাথা নিচু করে তাদের সবার কাছে অনুরোধ করে। সে তাদেরকে তার সঙ্গে এখানে থাকতে বলে আর এই রিয়েক্টরকে ঠিক করার কাজে তাকে সাহায্য করার জন্য, কারণ এই শহরটা তো তাদের নিজেদের, তাই শহরটাকে বাঁচানোর দায়িত্বটা তো তাদেরকেই নিতে হবে। এবার দেখতে দেখতেই ভূমিকম্পের প্রায় 24 ঘন্টা সময় পার হয়ে যায়। ঠিক একদিন পর, অর্থাৎ পরের দিন 2টোর সময় হঠাৎ করেই চারিদিকে বিকট এক শব্দ পাওয়া যায়, কারণ হঠাৎ করেই পাওয়ার প্ল্যান্টের ইউনিট 1 বিস্ফোরিত হয়ে গিয়েছে। শব্দটি এতটাই বিকট ছিল যে সকলের কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা। দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় চারিপাশ ছেয়ে যায়। প্ল্যান্টের পাশের ফ্যাক্টরিতে থাকা তোসিও এবং তার দল প্রচণ্ড জোরে নড়ে ওঠে। সকলেই আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করে। তোসিও সবাইকে বলে যে তারা আশেপাশে যেখানেই মাস্ক পাবে সেটা যেন তারা সঙ্গে সঙ্গেই পরে নেয়, কারণ এই কালো ধোঁয়ায় প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে। আর বিস্ফোরিত হওয়ার সময় ইউনিট 1-এও কর্মীরা ছিল, তাই তোসিও এবং তার টিম প্রথমেই ইউনিট 1-এ আটকে পড়া এবং আহত কর্মীদেরকে খুঁজে বের করতে যায়। তারা একে একে সবাইকে সেখান থেকে দূরে সরিয়ে নিতে থাকে। এদিকে এই বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তে থাকে সবখানে। প্রথমে এই খবর হেড অফিসে যায়, এরপর যায় প্রেসিডেন্টের কার্যালয়ে। ধীরে ধীরে মিডিয়ার মাধ্যমে পুরো শহরের সবাই জানতে পারে যে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট বিস্ফোরিত হয়েছে। ফুকুশিমাবাসীরা এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় যে তারা কেউই আর বাঁচতে পারবে না, কারণ তাদের আশ্রয় কেন্দ্রটিও ছিল ফুকুশিমা শহরেই অবস্থিত। এখানে দেখা যায় সবার ক্ষোভ ছিল পাওয়ার প্ল্যান্টের কর্মচারীদের উপর, কারণ তাদের ধারণা ছিল যে তাদের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এখানে আমরা তোসিও এবং তাকুমির ওয়াইফকে দেখতে পাই। তোসিওর ওয়াইফের নাম ছিল তোকোমো আর তাকুমির ওয়াইফের নাম ছিল কানাক। তো তোকোমো এখানে কানাককে বলে যে সে যেন তার গায়ে থাকা জ্যাকেটটি খুলে ফেলে, কারণ তার জ্যাকেটের মধ্যে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টের একটি লোগো রয়েছে। আর এখানকার মানুষ পাওয়ার প্ল্যান্টের কর্মীদের উপর যেভাবে ক্ষেপে আছে, তাই তারা যদি কানাকের গায়ে এই জ্যাকেট দেখতে পায় তাহলে হয়তো তারা কানাকের উপরেই ঝাঁপিয়ে পড়তে পারে। এখানে থাকা প্রত্যেকেই তাদের নিজ নিজ পরিবার নিয়ে চিন্তিত ছিল। এরপর আমরা টোকিওর মেয়ে হারুকাকে দেখতে পাই। হারুকা এখানে ফোনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তার বয়ফ্রেন্ডের নাম ছিল আইজু। সে আসলে তাকে এটা জানার জন্যই ফোন করেছে যে আইজু ঠিক আছে কিনা, আইজু যেন সাবধানে থাকে। হারুকা তার বাবা তোসিওকে নিয়েও অনেক দুশ্চিন্তায় ছিল। সে কাল থেকেই তার বাবার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এটা সম্ভব হচ্ছে না। সে শুধু এটা জানতে পারলেই একটু শান্তি পেত যে তার বাবা সুস্থ আছে। আসলে হারুকার সাথে তার বাবার সবসময় ঝগড়া হতো। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল আইজু। আইজু আসলে হারুকার থেকে প্রায় 16 বছরের বড়, এমনকি সে বিবাহিত, সেই সাথে তার সন্তানও আছে। তাই তোসিওর এই বিষয়টি মোটেও পছন্দ ছিল না যে তার মেয়ে এমন একজন মানুষকে ভালোবাসুক, কারণ তার মেয়ের জন্য আরেকটি সংসারও ভাঙতে পারে। তাছাড়া সেটা কখনোই চায় না যে হারুকার জন্য অন্য আরেকজন মেয়ের সংসার নষ্ট হয়ে যাক। তোসিও আসলে সবসময় ন্যায় এবং নিষ্ঠার সঙ্গেই থেকেছে। সে অনেক সৎ মানুষ। আজ পর্যন্ত তার দ্বারা কখনোই কোনো মানুষের ক্ষতি হয়নি। হারুকার বয়ফ্রেন্ড আইজুর বয়স ছিল প্রায় 40 বছরের কাছাকাছি। তাই তোসিওর ধারণা ছিল যে 40 বছর বয়স্ক একজন লোকের সাথে হারুকা কখনোই সুখী হতে পারবে না। কিন্তু হারুকার ধারণা ছিল একদমই উল্টো। হারুকা মনে করে যে সে তার ভালোবাসার মানুষের সাথেই সুখে থাকবে।
তাই এ বিষয় নিয়ে সবসময় তাদের বাবা মেয়ের মধ্যে দ্বন্দ্ব থাকত। কিন্তু আজ এসব কথা ভেবে হারুকা দীর্ঘশ্বাস ফেলে। আজ তার বাবার কথা তার অনেক মনে পড়ছে। অন্যদিকে আমরা তোসিওকে দেখতে পাই। তোসিও তার সমস্ত কর্মীদেরকে একত্রিত করে। এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলে যে এখানে তাদের মধ্যে যাদের বয়স কম তারা যেন এখান থেকে চলে যায়, কারণ তাদের পুরোটা জীবন পড়ে আছে, আর তাদের পরিবার তো তাদের দিকেই চেয়ে রয়েছে। তাদের কিছু হয়ে গেলে তাদের পরিবারের কি হবে, তাই তারা যেন এখান থেকে চলে যায়। দেশকে দেওয়ার মতো তাদের কাছে এখনো অনেক কিছু রয়েছে। তাদের মধ্যে এখনো অনেক বয়স্ক লোকেরাও বেঁচে আছে, তাই যদি কোনো বিপদ হয় তাদেরই আগে জীবন দেওয়া উচিত। যদিও প্রথমে কেউই তোসিওকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু তার এসব কথা শুনে কয়েকজন কম বয়সী কর্মীরা বেরিয়ে যায়। এদিকে এই দমবন্ধকর পরিবেশ হালকা করতে একজন ব্যক্তি ক্যামেরা নিয়ে এগিয়ে আসে আর বলে, আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিতে যাচ্ছি, তাই দেশের জন্য আমাদের একটি শেষ স্মৃতি রেখে যাওয়া উচিত, যাতে পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে ভালো কিছু শিখতে পারে, যে তারা স্মৃতি হিসেবে তাদের জীবনের শেষ একটি ছবি তুলে রাখবে। তাই তারা সবাই মিলে একে একে সবার ছবি তুলে দেয়। তাদের আসলে তাদের জীবন নিয়ে কোনো ভয় ছিল না। তাদের ভয় ছিল শুধুমাত্র একটাই, যে তারা তাদের শহরটাকে বাঁচিয়ে যেতে পারবে কিনা। এরপর তারা সেখানে তাদের মনকে একটু হালকা করার জন্য মজা করছিল। কিন্তু তাদের মধ্যে একজন বলে ওঠে যে তারা সবাই মিলে কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারছে। তারা কি জানে না যে নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যাওয়াটা কতটা ভয়াবহ? তাদের দাফন করার জন্য লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। একথা শুনে তোসিওর অনেক মন খারাপ হয়ে যায়। তার চোখের সামনে অতীতের কথা ভাসতে থাকে। তোসিও আসলে ছোটবেলা থেকেই নিউক্লিয়ার সম্পর্কে অনেক আগ্রহী ছিল। স্কুলে পড়ার সময় সে একবার নিউক্লিয়ার রিয়েক্টর দেখতে যায়। এরপর থেকেই তার ইচ্ছে ছিল যে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই কাজ করবে। এই সমস্ত স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে। অন্যদিকে আমরা আমেরিকার সৈন্যদের একটি মিটিং দেখতে পাই। নিউক্লিয়ার দুর্ঘটনায় কিভাবে জাপানকে সাহায্য করা যায় তারা সেটা নিয়ে মিটিং করছিল। একজন সেনা সেখানে বলে ওঠে যে সে ছোটবেলায় জাপানে ছিল। তার বাবা ছিল ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করা ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন। ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই সে তাদের সবাইকে মনে প্রাণে সাহায্য করতে চায়। অন্যদিকে আমরা আবারও ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই। এরপর ইয়োশিদা তোসিওকে ফোন দিয়ে বলে যে সে চেক করে দেখতে পেয়েছে যে পাওয়ার প্ল্যান্টের ইউনিট 3-এও রেডিয়েশন অনেক বেশি হচ্ছে। যে কোনো মুহূর্তে সেটিও বিস্ফোরিত হতে পারে। তাই সেখানে যারা রয়েছে তাদেরকে যেন দ্রুত সেখান থেকে সরিয়ে আনা হয়। আর এই কাজটি কমপ্লিট হলে তোসিও যেন তাকে সবকিছু এসে জানায়। তোসিও তখন বলে যে এখানকার পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে সে চাইলেও এখন এখান থেকে বের হতে পারবে না। ইয়োশিদা তখন বলে যেভাবেই হোক তাকে যেতেই হবে, কারণ সেই তাদের সবার লিডার, সেই একমাত্র মানুষ। ওখানে আসলে কি হচ্ছে তার সবচাইতে ভালো সেই বলতে পারবে। কিন্তু তোসিও চিন্তা হচ্ছিল তার কর্মীদেরকে নিয়ে, কারণ সে যদি এখান থেকে চলে যায় তাহলে এখানকার পরিস্থিতি তারা সামলাতে পারবে কিনা সে এটা নিয়েই চিন্তিত। কিন্তু কর্মীদের সবাই এখানে তাকে ভরসা দেয়। সে তাকে সেখানে যেতে বলে আর বলে যে তারাই সবকিছু সামলে নিতে পারবে। যে ইয়োশিদা বলেছে 5 জনকে এখানে রেখে বাকিদেরকে তার সাথে করে নিয়ে যেতে, কিন্তু কারা এখানে থাকবে সেটাই ছিল বড় প্রশ্ন। তো 5 জন স্বেচ্ছায় সেখানে থাকতে রাজি হয়। এরপর তোসিও বাকি সবাইকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে তারা দেখতে পায় যে ইউনিট 3 থেকে অলরেডি ধোঁয়া বের হচ্ছে। তাই তোসিও তাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে বলে। তাই ইউনিট 3-এ যারা কর্মরত ছিল তারা সবাই দ্রুত চলে যায় হেড অফিসে। ইয়োশিদার কথা মতো সমস্ত কর্মীদেরকে নিয়ে তোসিও এখানে চলে এসেছে। সেখানে গেলে তাদেরকে বীরের মতো করে বরণ করে নেওয়া হয়। সবাই তাদের ধন্যবাদ জানাতে থাকে তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য। এরপর তারা সবাই সেখানে গোসল করে, কারণ তাদের শরীরে প্রচুর পরিমাণে রেডিয়েশন লেগে আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা নিজেদেরকে পরিষ্কার করে নেয়। এ সময় আবার ইয়োশিদার কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আবারও কল আসে। তার কাছে জানতে চাওয়া হয় যে সে কেন কর্মীদেরকে হেড অফিসে ফেরত নিয়ে এসেছে। ইয়োশিদা তখন বলে যে কোনো সময় ইউনিট 2 এবং 3-এ বিস্ফোরণ হতে পারে, কারণ সেখান থেকে অলরেডি ধোঁয়া বের হচ্ছে। তাই কর্মীদের জীবনের ঝুঁকি সে নিতে পারে না। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে সে অনুমতি ছাড়া কেন এই কাজ করল। সে কি জানে না যে পাওয়ার প্ল্যান্ট যদি ঠিক করা না হয় তাহলে পুরো শহরের কি অবস্থা হবে? ইয়োশিদা তখন প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে গালাগাল দিতে থাকে। সে তাদেরকে বলে যে শহরকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র কর্মীরাই নিয়েছে? তাদের কি কোনো দায়িত্ব নেই, নাকি শুধু তারা সেখানে বসে অর্ডারই দিতে পারে? এসব বলে ইয়োশিদা ফোন রেখে দেয়। কিন্তু যেহেতু উপর মহল থেকে এই অর্ডার এসেছে তাই তার কিছুই করার নেই। সে তখন বাধ্য হয়ে কর্মীদেরকে বলে যে তারা কি আবারও ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ শুরু করতে পারবে। সমস্ত কর্মীরা তখন নির্দ্বিধায় আবারও সেখানে ফিরে যেতে চায়। এমনকি তারা সেখানে চলেও যায়। শুধুমাত্র তোসিও সেখানে থাকে, কারণ তোসিওর ইয়োশিদার সঙ্গে কথা বলতে হবে।
এবার পাওয়ার প্ল্যান্টে কর্মীদের ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ইউনিট 3-এও বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে। এবারের বিস্ফোরণটি ছিল আগের বিস্ফোরণের চাইতেও কয়েক গুণ বেশি ভয়াবহ। সেই জায়গাতে কাজ করছিল প্রায় 40 জন কর্মী। তবে বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে তাদের 40 জনের কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এই 40 জন হয়তো আর বেঁচে নেই। ভয়াবহ বিস্ফোরণে তারাও হয়তো টুকরো টুকরো হয়ে গিয়েছে। এদিকে যে সমস্ত কর্মীরা বেঁচে ছিল তারা সঙ্গে সঙ্গে হেড অফিসে এসে ইয়োশিদাকে দোষারোপ করতে থাকে, কারণ তার জন্যই তারা সেখানে ফিরে গিয়েছে। ইয়োশিদা আসলে তাদেরকে সেখানে পাঠানোর জন্য মিথ্যে আশ্বাস দিয়েছিল। সে বলেছিল সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে, তাদের কোনো কিছুই হবে না। এদিকে তোসিও তখন পাওয়ার প্ল্যান্টে থাকা তোকামের সাথে যোগাযোগ করে, আর সেখানকার অবস্থা জেনে তোসিও নিজে একটি মাস্ক হাতে নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সেখানকার অবস্থা ছিল খুবই ভয়াবহ। তাই এখানকার সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা না শুনে সেখানে চলে যায়, আর তার সাথে তার সম্পূর্ণ টিমও প্ল্যান্টের দিকে ফিরে যায়। এরপর তোসিওকে দেখতে পেয়ে ভেতরে থাকা কর্মীরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা তো কল্পনাও করতে পারেনি যে তোসিও তাদের জন্য আবারও ফিরে আসবে, কারণ এখানে ফিরে আসা মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু। এ সময় আবারও একটি খারাপ খবর শোনা যায় যে এখন ইউনিট 2-এরও রেডিয়েশন অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই সেটাও যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তাই তারা সবাই মিলে চেষ্টা করে একটি সেফটি ভালভ খোলার জন্য। কিন্তু সমস্যা হলো, যদি ইউনিট 2-এও বিস্ফোরণ ঘটে যায় তারা তাদের মেইন রিয়েক্টরে আর কোনো কাজই করতে পারবে না। 10টি রিয়েক্টর ভেঙে পড়লে যে ক্ষতি হবে তা চেরনোবিল দুর্ঘটনা চাইতে আরও 10 গুণ বেশি ভয়ঙ্কর হবে। টোকিও সহ জাপানের অর্ধেকই ধ্বংস হয়ে যাবে। তাই ইয়োশিদার কাছে প্রেসিডেন্টের অধিদপ্তর থেকে আবারও ফোন আসে। তাকে বলা হয় যে ইউনিট 2-এর পানির লেভেল কমে যাচ্ছে, ইউনিট 2-এও বিস্ফোরণ হতে চলেছে। তারা সেখানে বসে কি এমন কাজ করছে যে একের পর এক বিস্ফোরণ ঘটেই চলেছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। এবার ইয়োশিদা বিরক্ত হয়ে তাদের সবাইকে বলে দেয় যে তারা যেন তার সঙ্গে আর কখনোই যোগাযোগ না করে, তারা নিজেরা পারলে যেন কিছু করে দেখায়। এরপর ইয়োশিদা নিচে এসে তার কর্মীদেরকে বলে যে তাদের উপর যদি বড় কোনো দায়িত্ব না থাকে তাহলে তারা সবাই যেন এখান থেকে চলে যায়, কারণ এখানে থাকাটাও তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। সেখানে উপস্থিত থাকা নিরাপত্তা কর্মীদেরকেও সে একই কথা বলে, কিন্তু কর্মীরা বলে তাদের কাজই হলো দেশের সেবা করা, আর সবার জীবন রক্ষা করার দায়িত্বও হচ্ছে তাদের উপর। তাই তারা নিজেদের জীবন বাঁচাতে এভাবে পালিয়ে যেতে পারে না। ইয়োশিদার তাদের সবার জন্যই অনেক মায়া হচ্ছিল, কিন্তু সে নিজেও চাইলে কিছুই করতে পারবে না। এবার হতাশায় ইয়োশিদা মাটিতে বসে পড়ে। ইয়োশিদার আর বুঝতে বাকি থাকে না যে সবকিছুই শেষ হতে চলেছে, আর এসব কিছু দায়ভার তার উপরে এসেই পড়বে। এখানে সবাই তাকে দেখে বেশ অবাক হয়, কারণ ইয়োশিদা এত সহজে ভেঙে পড়ার মতো লোক নয়। একজন মহিলা কর্মী এখানে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কিন্তু ইয়োশিদা তার কথার কোনো জবাব দেয় না। অন্যদিকে প্রেসিডেন্টকে সংবাদকর্মীরা ঘিরে ধরে। তারা এখানে তার কাছে ফুকুশিমা শহরের খবর জানতে চায়, কারণ সেখানে বাহিরের কোনো লোককেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট এখানে সেই ব্যাপারে তেমন কোনো তথ্যই দিতে পারে না। এদিকে হেডকোয়ার্টারে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টকে পরিত্যক্ত ঘোষণা করে দিয়ে সমস্ত কর্মীদেরকে সেখান থেকে ফিরে আসতে বলবে। কিন্তু এমন সময় প্রেসিডেন্ট তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলে যে এমনটা করা বোকামি হবে, কারণ কর্মীরা যদি কাজ বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে তাহলে তো মেইন রিয়েক্টরে বিস্ফোরণ ঘটবেই, আর এতে তাদের পুরো অর্ধেক দেশ ধ্বংস হয়ে যাবে। তাই তাদেরকে যে কোনো উপায়ে পাওয়ার প্ল্যান্টটিকে বাঁচাতে হবে, আর যদি তারা এটা না করতে পারে তাহলে তাদের সকলের বিরুদ্ধে প্রেসিডেন্ট নিজে ব্যবস্থা নেবে। এমন সময় আবার পাওয়ার প্ল্যান্ট থেকে একটি ফোন আসে। সেখানে বলা হয় যে হঠাৎ করে ইউনিট 2-এর প্রেসার একেবারেই কমে গিয়েছে, সেখানকার রেডিয়েশনও এখন অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এটা মোটেও কোনো ভালো খবর ছিল না, কারণ কোনো না কোনোভাবে এখানকার সমস্ত রেডিয়েশন বাইরে বেরিয়ে গিয়েছে, যেটা খুবই বিপজ্জনক। আর তার উপর যদি এখন রিয়েক্টর ফেটে যায় তাহলে তো বিপদের আশঙ্কা আরও অনেক গুণ বেড়ে যাবে, আর কোনো কিছুই বাঁচানো সম্ভব হবে না। এদিকে ইয়োশিদা সবকিছু শোনে, আসে নিজে শান্ত হয়ে সবাইকে বলে প্রত্যেক দল থেকে একজন করে এখানে থাকলেই হবে, বাকিরা চলে যেতে পারে, কারণ এতগুলো মানুষের জীবন চলে যাওয়া মুখের কথা নয়। আর তাদের প্রত্যেকটি দলের নেতা ঠিক করবে যে এখানে কে থাকবে, কেউ যেন তার মতের বিরুদ্ধে গিয়ে এখানে থাকতে না চায়। এই বলে ইয়োশিদা সেখানে বসে পড়ে। এরপর ইয়োশিদার কথা মতো কিছু লোক সেখানে থেকে বাকিরা চলে যায়। এদিকে তোসিও তার দলের কাছে গিয়ে তাদের সবাইকে চলে যেতে বলে, কারণ তার দলের হয়ে সে নিজেই এখানে থাকবে। কিন্তু তাকে ছেড়ে তারা কিছুতেই যেতে চাইছিল না। তারা বলে তারা এখানে তার সঙ্গে থাকতে চায়, আর তারা কাজ চালিয়ে যেতে চায়, তারা জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চায়। কিন্তু তোসিও তাদেরকে অনেক অনুরোধ করে। সে বলে এটা হলো তাদের লিডারের পক্ষ থেকে তাদের জন্য একটি নির্দেশ, এখন তারা এই নির্দেশ অমান্য করতে চাইলে করতে পারে। একথা শুনে সবাই তখন কাঁদতে শুরু করে, আর তারা সবাই তোসিওকে অনেক ধন্যবাদ জানায়,
কারণ তোসিওর কাছ থেকে তারা অনেক কিছু শিখেছে। তোসিও তখন বলে যে তাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই, বরং সে যদি মারা যায় আর ভবিষ্যতেও যদি এমন কিছু হয় তাহলে তারাও যেন তার মতো রুখে দাঁড়াতে পারে। এরপর সবাই চোখের জলে তোসিওকে বিদায় জানায়। তবে কয়েকজন বৃদ্ধ লোক তোসিওর সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করলে সে তাদেরকে তার সঙ্গে থাকতে দেয়, কারণ যুবকেরা এই দেশের জন্য ভবিষ্যতে কাজে আসবে, বৃদ্ধরা নয়। এবার হেড অফিসে যখন তারা সবাই মনমরা হয়ে বসেছিল তখন তাদেরকে চাঙ্গা করতে সেখানে তোসিও আসে। আর সে হাসি খুশি ভঙ্গিতে এসে বলে যে এখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই? এখন দেশকে বাঁচানোর জন্য কি তারা না খেয়ে থাকবে? এরপর তারা সেখানে বিভিন্ন জায়গা থেকে খাবার বের করতে থাকে। ইয়োশিদা একটি কেক বের করে চেক করতে থাকে যে এটার ডেট আছে কিনা। তোসিও তখন হাসতে হাসতে তাকে বলে তার কি এখনো মরণের ভয় রয়েছে যে সে কেকের ডেট চেক করছে? বিস্ফোরণে মরে যাওয়ার চাইতে কেক খেয়ে মরে যাওয়াটা অনেক ভালো, অন্তত লাশটা অক্ষত থাকবে। এরপর হাসি খুশিভাবেই তারা সেখানে খাবার খায়। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে আমরা হারুকাকে দেখতে পাই। হারুকা এখানে খাবার বন্টনের কাজ করছিল, আর হঠাৎ করেই তার বাবার ফোন থেকে তার কাছে একটি মেসেজ আসে। হারুকা তখন ছুটে গিয়ে তার মাকে সেটা দেখায়। মেসেজটিতে লেখা ছিল, হারুকা আজ থেকে স্বাধীন, সে নিজের জীবন যেভাবে চায় সেভাবেই কাটাতে পারে, কিন্তু কখনো সে যেন এমন কোনো কাজ না করে যেটার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে তার বাবা তাকে সবসময় সমর্থন করবে। এখন এই মেসেজটি দেখে তারা অনেক ইমোশনাল হয়ে যায়। তারা তোসিওকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে কেন তোসিও এই ধরনের মেসেজ পাঠিয়েছে। অন্যদিকে আমরা হেড অফিসের দৃশ্য দেখতে পাই। সবাই এখানে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কেউ তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছে, তো কেউ ছেলেকে মেইল পাঠাচ্ছে, কেউ বা আবার নিজের কাছের মানুষকে শেষ বার্তা পাঠাচ্ছে, কারণ তারা সবাই বুঝে গিয়েছিল যে আজকেই হচ্ছে তাদের জীবনের শেষ দিন। এদিকে ইয়োশিদা তার স্ত্রীর কাছে মেসেজ পাঠায়। মেসেজটিতে সে বলে যে তার স্ত্রী যেন তার সন্তানের দিকে খেয়াল রাখে, সে যেন নিজের শরীরেরও যত্ন নেয়, আর সে চলে যাওয়ার পর সে যেন মোটেও মন খারাপ না করে, তার সন্তানদেরকে সে যেন আগলে রাখে। অন্যদিকে আমরা তোসিওকে দেখতে পাই। যদিও তোসিও সকলের সামনে অনেক শক্ত থাকছিল, কিন্তু সে ওয়াশরুমে এসে প্রচণ্ড রকমের কাঁদতে থাকে, কারণ সে তার পরিবারকে অনেক ভালোবাসে। সে তাদেরকে ছেড়ে চলে যেতে চায় না। ঠিক এমন সময় সেখানে ইয়োশিদা আসে। এরপর তারা দুজন মিলে সেখানে সিগারেট খেতে খেতে কথা বলছিল। অন্যদিকে দেখা যায় প্ল্যান্টের ইউনিট 2 এর প্রেশার আবারও অনেক বেড়ে গিয়েছে, কিন্তু পানির প্রেশার এখানে অনেক কমে যাচ্ছিল। অন্যদিকে আমেরিকা থেকে প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে তাকে জানানো হয় যে তারা জাপানের এই দুর্ঘটনায় তাদেরকে সাহায্য করতে চায়। এরপর প্রেসিডেন্ট তখন প্ল্যান্টের পানির অভাব পূরণ করার জন্য হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি দেওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু এই পানি দেওয়াটা কতটুকু উপকারে আসবে সেই ব্যাপারে কেউই নিশ্চিত নয়। এদিকে ইয়োশিদা যখন হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার ব্যাপারটি জানতে পারে তখন এটা তার মোটেও পছন্দ হয় না, কারণ এতে বিস্ফোরণ আরও ত্বরান্বিত হতে পারে। তবে প্রেসিডেন্টের উপর বলার মতো তার কোনো ক্ষমতা নেই। এদিকে পাওয়ার প্ল্যান্টে থাকা কর্মীরা সবকিছু পরীক্ষা করে একদম আশ্চর্য হয়ে যায়। তারা একটি তথ্য জানতে পারে, ইউনিট 2 এর প্রেশার অনেক কমে গিয়েছে, অর্থাৎ এটি বিস্ফোরণ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটিও এখন কমে গিয়েছে। তারা এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। মুহূর্তে এই খবরটি হেড অফিসে চলে যায়। এরপর প্রেসিডেন্টের কার্যালয়ে এই খবরটি জানতে পারে। সবাই প্রচণ্ড খুশি হয়। শেষ পর্যন্ত তাহলে এত বড় একটি দুর্ঘটনা থেকে বাঁচা গেল। কিন্তু ঠিক তখনই কেউ একজন এসে ইয়োশিদাকে বলে যে পাওয়ার প্ল্যান্টের একটি প্যানেল খুলে গিয়েছে, আর সেখান থেকে ধোঁয়া বাইরে বের হচ্ছে, আর সেই ধোঁয়ার সাথে প্রচণ্ড পরিমাণে রেডিয়েশন রয়েছে, আর আগের বারের মতো ধোঁয়া বেরিয়ে যাওয়ার কারণেই হয়তো প্রেশার কমে গিয়েছে। একথা শুনে ইয়োশিদা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এমনটা হলে শহরের অনেকটা জায়গা জুড়ে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। কিন্তু প্ল্যান্টের ভেতরে থাকা কর্মীরা এই খবরটি জানে না। তারা তো অনেক আনন্দ করতে থাকে। তারা মনে করে যে তারা হয়তো বেঁচে গিয়েছে, আর এবার তারা তাদের পরিবারের কাছে ফিরতে পারবে, আপন মানুষদের সঙ্গে পৃথিবীতে আরও কিছু সময় বেঁচে থাকতে পারবে। অন্যদিকে আমেরিকান সৈন্যরা জাপানের উদ্দেশ্যে রওনা হয়। আসলে আমেরিকার যে কোনো বিপদে আপদে সবসময় সবার আগে তাদের পাশে এসে দাঁড়িয়েছে জাপান, আর এখন আমেরিকার সময় এসেছে জাপানের পাশে দাঁড়ানোর। তারা জাপানকে বাঁচাতে যে অপারেশন পরিচালনা করবে সেই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন তোমোদাচি। এরপর আমেরিকান সৈন্যরা সবাই মিলে ইউনিট 2 এর প্রেশার কম করার চেষ্টা করে। তারা তাদের সঙ্গে করে অত্যাধুনিক কিছু ডিভাইস নিয়ে এসেছিল। তাদের এই মিশনটি সেদিন সারা রাত চলে। এবার পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পাওয়ার প্ল্যান্টে আর কোনো বিস্ফোরণ ঘটেনি। এদিকে তোসিও এখনও বেঁচে আছে, তাই তোসিওকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখানে এসে সঙ্গে সঙ্গে সে তার পরিবারকে খুঁজে বের করে। এরপর হারুকা তার বাবাকে জীবিত দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে জড়িয়ে ধরে। এখানে তোসিওর প্রতিবেশীরা তাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর বলাবলি করতে থাকে যে তোসিও ফিরে এসেছে।
এরপর তোসিও এখানে মাথা নিচু করে তাদের সবার কাছে ক্ষমা চায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তাদেরই কোনো গাফিলতির কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এখানে থাকা সবাই তোসিওর সাহসিকতা এবং বীরত্বের জন্য তাকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ তোসিওর সাহসিকতার কারণে পুরো জাপানের মানুষ বেঁচে গিয়েছে। এরপর আমেরিকার ত্রাণ বাহিনী তখন হেলিকপ্টার নিয়ে চলে আসে। তারা সবাইকে খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেয়। তোসিও এখানে সেই সাহায্যকারী বাহিনীর লিডারকে ধন্যবাদ জানায় তাদের এই বিপদে তাদের পাশে থাকার জন্য। সেই লিডার তখন তোসিওকে বলে, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই, মানুষ তো মানুষের জন্যই, আপনাকেই বরং আপনার বীরত্ব এবং সাহসিকতার জন্য অনেক ধন্যবাদ। এই ঘটনার পর প্রায় 3 বছর পার হয়ে যায়। সময়টা ছিল 2014 সাল। আমরা এখানে তোসিওকে দেখতে পাই। আজ প্রায় 3 বছর পর সে ফুকুশিমা শহরের অবস্থা দেখতে এসেছে। আসলে সেই বিস্ফোরণের পরে পুরো ফুকুশিমা শহরে এত পরিমাণে রেডিয়েশন বেড়ে গিয়েছিল যে সেই সময়ে এই শহরটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই শহরে আর কখনোই জনবসতি গড়ে তোলা সম্ভব নয়, এমনকি এই শহরে কোনো মানুষকেও আর প্রবেশ করতে দেয়া হয় না। তবে তোসিও বিশেষ অনুমতি নিয়ে এখানে এসেছে। তোসিও যখন পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল, তখন তার জীবনের সেই পুরনো অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টে কর্মরত ছিল। তার জীবনের অর্ধেকটা সময় তো কেটেছে এই পাওয়ার প্ল্যান্টেই, তাই চাইলেও কখনো সেই স্মৃতিগুলোকে ভুলতে পারবে না। তবে এখানে তার সেই সময়টার কথা অনেক বেশি মনে পড়ছিল, যখন প্রথমবার ইয়োশিদা তাদের পাওয়ার প্ল্যান্টের হেড হিসেবে নিযুক্ত হয়েছিল। এরপর আমরা একটি ফিউনারেলের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে তোসিও বক্তব্য দিচ্ছে। আসলে এই ফিউনারেলটি ছিল ইয়োশিদারই ফিউনারেল। আমরা এখানে বুঝতে পারি যে সবাইকে বাঁচাতে গিয়ে ইয়োশিদা সেদিন নিজের জীবন দিয়ে দিয়েছে, অর্থাৎ সেদিন সবাই বেঁচে ফিরতে পারলেও সে পারেনি। তবে এই দুর্ঘটনায় ইয়োশিদা সহ মোট 50 জন মানুষ মারা গিয়েছিল। তাই ইতিহাসের পাতায় এই ঘটনাটি ফুকুশিমা 50 নামেই পরিচিত। এখন তোসিও তার বক্তব্যে ইয়োশিদাকে উদ্দেশ্য করে বলে যে সে ইয়োশিদার প্রতি অনেক কৃতজ্ঞ, এমনকি সে তার সেই সমস্ত কর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞ যারা তাদেরকে এবং তাদের শহরটিকে বাঁচানোর জন্য নিজেদের জীবন দিয়েছে। সে কোনোদিনও তাদের এই ঋণ শোধ করতে পারবে না, কিন্তু সে এখানে তাদের সবাইকে স্মরণ করে কথা দেয় যে সে ফুকুশিমা শহরটিকে আবারও জীবন্ত করে তুলবে। যে শহরকে বাঁচানোর জন্য তারা তাদের প্রাণ দিয়েছে, সেই শহরকে সে আবারও বসবাসের উপযোগী করে তুলবে। আর সে এবার এতটা ভালোভাবে দায়িত্ব পালন করবে যাতে করে কোনোদিনও আর এমন কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। এবার আমরা তোসিওকে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা শহরে দেখতে পাই। সে এখানে দাঁড়িয়ে তার দেয়া কথাগুলোর কথাই মনে করছিল, আর সে ভাবছিল যে কবে সে তার কথা মতো এই শহরটিকে জীবন্ত করে তুলতে পারবে। এরপর ঠিক এমন সময় তোসিও দেখতে পায় যে এই শহরের গাছে গাছে ফুল ফুটেছে, অর্থাৎ এই শহরের বিষাক্ত আবহাওয়া ধীরে ধীরে কমে গিয়েছে। তাই এখন এই শহরটিকে আবারও মানুষের লোকালয় বানানো যাবে। এই দৃশ্য দেখে তোসিও এখানে কান্নায় ভেঙে পড়ে। সে যেন তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার এতদিন ধরে দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে। তার প্রাণের শহরকে আবারও সে উজ্জীবিত করে তুলবে। তোসিও এখানে তার মনে অদ্ভুত এক শান্তি অনুভব করে, আর তার এই প্রশান্তির মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।